হঠাৎ করে শুনতে পেলাম নাদিয়া কিছু বলছে, পৃথিবীর সব পুরুষই এক, যখন তার বউয়ের ভালোবাসা না পায় তখন তারা অন্য মেয়ের কাছে ভালোবাসা খোঁজে। কোনো পুরুষ তো আবার বউয়ের সাথে বিছানায় শুতে না পেয়ে বাহিরের মেয়েদের সাথে রিকশায় চিপাচিপি করে ঘুরে বেড়ায়, আবার তার সাথে বাসায়ও যায়। আমি যখন বুঝতে পারলাম কথাগুলো নাদিয়া আমাকে উদ্দেশ্য করে বলেছে, তখন আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। সবার সামনে নাদিয়ার নরম গালে একটা কষে থাপ্পড় মারলাম। চর খেয়ে সে মাটিতে পড়ে যায়। তোমার মন মানসিকতা যে এতটা নিচু আমি জানতাম না। না জেনে একটা মেয়ের সম্পর্কে এত বাজে কথা বলতে পারলে, আসলে তোমার ভেতরটা একদম পচে গেছে। তোমার শুধু বাহিরটাই সুন্দর, ভিতরে একদম আবর্জনা জমে গেছে। যদি পারো একটু ভিতরটাকে সুন্দর করো। নাদিয়াকে কথাগুলো বলা একদমই ঠিক হয়নি আমার। সে না হয় না বুঝে কিছু কথা বলেই ফেলেছে, তাই বলে আমি তার সাথে এতটা খারাপ ব্যবহার করলাম। জানালায় দাঁড়িয়ে যখন এসব কথা ভাবছিলাম তখন নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল। আমার জন্য তাকে তার বান্ধবীদের সামনে অপমানিত হতে হলো। তার 20 বছরের জন্মদিনে আজকের জন্মদিনটাই হয়তো সবচেয়ে খারাপভাবে উদযাপন করা হলো। তাকে সবার সামনে অপমানিত হতে হলো, অথচ আজকের এই দিনটা তার চেয়ে সর্বশ্রেষ্ঠ জন্মদিন হতে পারত। শহরটা নীরব হয়ে এসেছে, তারা সবাই চলে গিয়েছে, বাড়িটা একদম ফাঁকা হয়ে গিয়েছে। নাদিয়া আমার সাথে কোনো কথা বলল না। এমনিতেও খুব একটা কথা বলে না সে আমার সাথে, সব সময় দূরে দূরে থাকার চেষ্টা করে। কতদিন আমি তাড়াতাড়ি বাসায় ফিরেছি রাতের বেলায় তার সাথে ডিনার করব বলে, কিন্তু কোনোদিনই করা হয়নি। সে আমার জন্য কোনোদিন অপেক্ষা করেনি। কতদিন তার সাথে ব্রেকফাস্ট করব বলে তাড়াতাড়ি সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কিন্তু সে কখনোই আমার সাথে ব্রেকফাস্ট করতো না, কোনোদিনই আমার সাথে খেত না। আমি চলে যাওয়ার আগে সে কখনোই ঘুম থেকে উঠতো না। আমি যাওয়ার পরে সে সকালের খাবার খেত। বিয়ের পর থেকেই আমরা এক বিছানায় ঘুমালেও আমাদের মাঝখানের দূরত্বটা দিন দিন বেড়েই চলেছে, সেটা হোক বাস্তব জীবনে কিংবা বিছানায়। প্রথম দিকে আমাদের মাঝখানে শুধু একটা নরম তুলতুলে কোলবালিশের ব্যবধান থাকতো। আস্তে আস্তে সেই ব্যবধানটা বাড়তে থাকে। এক সময় দেখা যায় মাঝখানে কোলবালিশ না হলেও সমস্যা নেই, খাটের দুই পাশে দুইজন দুই দিকে মুখ করে ঘুমাতো। কখনো কেউ কারো দিকে তাকাতাম না। আমি তাকাতাম না লজ্জায়, সে হয়তো তাকাতো না ঘৃণায়। অথচ এমনও হতে পারতো আমাদের মাঝখানে কোনো দূরত্ব থাকতো না, সেন্টিমিটার পর্যন্ত ব্যবধান থাকতো না। একজন আরেকজনকে জড়িয়ে ধরে ঘুমাতে পারতাম, পরম মমতায় হাজার হাজার রাত কাটিয়ে দিতাম। কিন্তু এমন কিছু শুধু কল্পনাতেই সম্ভব, বাস্তবে না। আজকে হয়তো নাদিয়ার মাঝখানে দূরত্বটা কমানোর জন্য কোলবালিশটা দিতে ভুলে গিয়েছে। না দিলেও কিছু হবে না, সে জানে, কারণ আমাদের মাঝখানে এতটাই দূরত্ব আর অভিমানের সৃষ্টি হয়েছে যে সামান্য কোলবালিশটা সরালেই সেটা ঠিক হয়ে যাবে। এটা ভাবা ভুল। মেয়েটার ঘুম অনেক পাতলা। মেয়েটাকে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না একটা মানুষ যে এত তাড়াতাড়ি ঘুমাতে পারে। আমার যেখানে 30-40 মিনিট সময় লেগে যায় ঘুমাতে, কোনোদিন তো 2-3 ঘন্টা লেগে যায়, তবুও ঘুম আসে না। কিন্তু এই মেয়েটা সবার থেকে আলাদা। বিছানায় শুয়ে পড়ার সাথে সাথেই সে ঘুমিয়ে পড়ে। ভেবেছিলাম অন্তত পক্ষে আজকের জন্য হয়তো সে তাড়াতাড়ি ঘুমাতে পারবে না, কারণ তার মনটা আজকে ভালো না। আজ তার মন ভালো না বলে হয়তো সহজে ঘুম আসবে না, কিন্তু না, অন্য দিনের মতো আজকেও সে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো। আমার সামনে একটা মানুষ ঘুমিয়ে আছে। আমি পৃথিবীর সমস্ত মমতা ভরা ভালোবাসা নিয়ে তার দিকে তাকিয়ে আছি। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর ও নিষ্পাপ মানুষটা আমার সামনে ঘুমিয়ে আছে। ইচ্ছে করছে তার কপালটা ছুঁয়ে দেই। সিনেমা উপন্যাসে অনেক সময় দেখেছি ভালোবাসার মানুষটাকে জোর করে ভালোবাসে, জোর করে আদর করে। প্রথমে রাগ করলেও পরে ঠিক ওই আদরটা পেতে মরিয়া হয়ে ওঠে। সমস্ত রাগ অভিমান ভুলে দুজন দুজনকে ভালোবাসতে ব্যস্ত হয়ে পড়ে। ইচ্ছে করছে আমার সামনে শুয়ে থাকে মেয়েটার অমৃতের মতো ঠোঁটে চুমু খাই। কেমন ভাববে নাদিয়া যখন দেখবে এমন একজন মানুষ তাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে, যে মানুষটাকে সে সবচেয়ে বেশি ঘৃণা করে। তারপর হয়তো আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিবে, তারপর কয়েকটা থাপ্পড় মারবে, গালাগাল করবে, আরো অনেক বেশি ঘৃণা করতে থাকবে। এসবের পরও কেন জানি নিজেকে আর সংযত রাখতে পারছি না। তার ওই ঠোঁট দুটো আমাকে চুম্বকের মতো আকর্ষণ করছে। অনেক চেষ্টা করে নিজেকে সংযত রাখলাম। তার বাহিরের সৌন্দর্যের সাথে ভিতরের কোনো মিল নেই। বাহিরে যতটা সুন্দর, ভেতরে হয়তো এতটা সুন্দর না। আফসোস, ভেতরটা যদি এতটা সুন্দর হতো, পৃথিবীর সব মানুষই বলবে বাহিরের সৌন্দর্যের চেয়ে ভিতরের সৌন্দর্যটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু দেখা যায় যে সবাই সৌন্দর্যের পূজারী, বাহিরের সৌন্দর্যটাকে আমরা বেশি প্রাধান্য দেই। আমিও দিয়েছি। এই পৃথিবীতে এমন অনেক মানুষ খুঁজে পাওয়া যাবে যাদের স্বামী স্ত্রী দেখতে অনেক সুন্দর, কিন্তু তাদের দাম্পত্য জীবনে তারা সুখী নয়, তারা অসুখী। দুঃখ আর বেদনা তাদের জীবনটাকে ঘিরে ফেলেছে। একজন আরেকজনের প্রতি ভুল বোঝাবুঝি হয়ে জীবনটা শেষমেশ পার করতে হয়। আমি এমন অনেক মানুষকে চিনি যাদের বউ অনেক সুন্দরী, তারা তাদের বউকে নিয়ে যাওয়ার সময় আশেপাশের মানুষ হা করে তাকিয়ে থাকতো। এমন অনেককে আমি জানি যারা নিজের থেকে, নিজের বাবা মায়ের থেকে নিজের সুন্দরী বউকে বেশি ভালোবাসতো।
বউর এমন মন রক্ষার জন্য নিজের মাকে কষ্ট দিতেও একবারও ভাবতো না। এত ভালোবাসার পরেও দেখা যেত সুন্দরী বউ তাদেরকে ছেড়ে অন্য কোনো পুরুষের সাথে চলে গিয়েছে। এমন অনেক পুরুষকে চিনি যারা নিজের ঘরে সুন্দরী বউ রেখে তারপরও পতিতালয়ে রাত কাটাতো, ভালোবাসা খুঁজে বেড়াতো। আবার এমন অনেক পুরুষকেও চিনি আমি যাদের বউ আহামরি কোনো সুন্দর না, দেখতেও খুব একটা ভালো না, তবুও তারা নিজের বউকে নিয়ে খুব সুখেই থাকে। নিজের বউ ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকায় না। অনেক সুন্দরী মেয়ের চেয়ে শ্যামলা কালো বর্ণের মেয়ে স্বামী সন্তান নিয়ে খুব সুখে শান্তিতে জীবনযাপন করে যায়। নিজের সৌন্দর্য দিয়ে অনেক সুন্দরী মেয়ে তাদের স্বামীকে মুগ্ধ করতে পারেনি, অথচ সৌন্দর্য না থাকার পরেও স্বামীকে নিজের প্রতি মুগ্ধ করেছে অনেক মেয়েই। আমরা একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করলেও সেটা মানি না। আমরা জীবনে সুখী হতে হলেও সুন্দর চেহারার মানুষের নয়, সুন্দর মনের মানুষের দরকার। বাহিরের সৌন্দর্য না দেখে ভিতরটাকেই দেখা উচিত। তো গাইস, গল্পের মাঝখানে কিছু কথা বলি। তোমরা যারা যারা পুরো গল্প দেখতে চাও তারা সকলেই আমার টিকটক আইডির বায়োতে থাকা ইউটিউব চ্যানেলের লিঙ্কে ক্লিক করে ইউটিউবে চলে যাও। ইউটিউবে প্রায় 20 থেকে 30 মিনিটের গল্প আপলোড করা হয়। তোমরা যারা যারা পুরো গল্প শুনতে চাও তারা সকলে এই টিকটক আইডির বায়োতে থাকা লিঙ্কে ক্লিক করে ইউটিউবে চলে যাও। তারপরেও যদি লিঙ্কে ক্লিক করে ইউটিউব চ্যানেল খুঁজে না পাও তাহলে ইউটিউবে গিয়ে ইমন অন ফায়ার রিড অথবা ইমন অন ফায়ার লিখলেই আমার ইউটিউব চ্যানেল চলে আসবে। তো যাও সকলে ইউটিউব চ্যানেলে গিয়ে পুরো গল্পটা এনজয় করো। তো আর কোনো কথা না বলে চলো গল্পে ফেরা যাক। কিন্তু আমরা কেউ সেটা করি না। কথায় আছে না, বাহিরে ফিটফাট আর ভিতরে সদরঘাট। ঘন কালো হরিণের মতো মায়াবী চোখের প্রেমে পড়তে পারি আমরা, ওচানাকের প্রেমে পড়তে পারি, অমৃতের মতো ঠোঁটের স্পর্শ পাওয়ার জন্য আমরা কারো প্রেমে পড়তে পারি, আকৃষ্ট ফিগার দেখে জীবনসঙ্গী হিসেবে কল্পনা করতে পারি। কিন্তু মানুষের ভিতরে যে একটা সুন্দর মন থাকতে পারে এই জিনিসটাই আমরা কখনো খুঁজি না। ভিতরের সৌন্দর্য দেখে আমরা কারো প্রেমে পড়তে রাজি না। আমাদের কাছে দেহের সৌন্দর্যটাই আসল। আমি অফিস থেকে ফেরার পথে ফুটপাতে একটা জায়গায় চোখ পড়তে নিজের চোখের সামনে একটা জিনিস ভেসে উঠলো। একটা বৃদ্ধ ফুটপাতে এক জাতীয় পিঠা বাচ্ছেন, তার বৃদ্ধ বউ তাকে অনবরত সাহায্য করে যাচ্ছেন। কোনো ক্লান্তি নেই, কোনো রাগ নেই, দুজন দুজনের উপর। আমি সেখান থেকে একটা পিঠা নিয়ে বৃদ্ধ লোকটার সাথে কিছু কথা বলে বাসার দিকে রওনা হলাম। অনেক বেশি অবাক হলাম যখন জানতে পারলাম যে তারা এইখানে 40 বছর ধরে এই ফুটপাতে পিঠা বিক্রি করতেন। তারা এইভাবে জীবনযাপন করছেন এই দীর্ঘ 40টি বছরে। তাদের জীবনে হয়তো অনেক ঝড়ঝাপটা এসেছে, রাগ অভিমান এসেছে দুজনের মাঝে, কিন্তু কখনো তারা কেউ কাউকে ছেড়ে যায়নি। এটাই বুঝি আসল ভালোবাসা। অথচ আমরা 1 বছর প্রেম করে বলে বেড়াই ছেলেটাকে কিংবা মেয়েটাকে। সত্যি অনেক ভালোবাসি আমি। বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। বাসায় এসে দেখি নাদিয়া জেগে আছে। তার জেগে থাকার কারণটা বুঝলাম না আমি। নাদিয়া বলল, আপনার সাথে জরুরি কিছু কথা আছে। আমি বললাম, বলো। নাদিয়া বলল, আমার ডিভোর্স চাই।